উবুদে আজ আমাদের চতুর্থ সকাল। এখন বাজে সকাল 8টা। আজ আমরা হেঁটে হেঁটে উবুদের সাইট সিইং গুলো করবো। প্রথমেই যাব সকালে মাঙ্কি ফরেস্টে। আমাদের হোটেল সারিগাং থেকে 20 মিনিট হেঁটে পৌঁছে গেলাম মাঙ্কি ফরেস্টে। ওপেনিং টাইম এখানকার সকাল 8:30 থেকে বিকেল 5:30। এই হচ্ছে টিকিট কাউন্টার, যার চারপাশে এরকম ওয়াটার বডি। এটা সৌন্দর্যায়নের জন্য নাকি মাঙ্কি থেকে পরিত্রাণের জন্য করা হয়েছে জানি না। সকাল 8:30তেই দেখুন কিরম লাইন পড়ে গেছে। এই ফরেস্টে মাঙ্কিদের উপদ্রব প্রচুর। আমরা বেশ কিছু প্রিকশনস নিয়েছি তার জন্য। যেমন কোনো ব্যাগ আনিনি, কোনো জুয়েলারি পরিনি, ব্রাইট ড্রেস পরিনি, চশমা তো দড়ি বেঁধে নিয়েছে ওরা সবাই। এখানে এন্ট্রি ফি 100K পার পার্সন। টিকিট কাটার পরে টিকিট স্ক্যান করিয়ে এখন আমরা একটা বড় গ্রুপের পিছনে ফরেস্টে ঢুকছি। বিশাল উঁচু উঁচু সব গাছ এখানে। পাতার ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো ঢুকছে। বেশ একটা আলো আঁধারি পরিবেশ চারিদিকে। একটা জিনিস আমাদেরকে খুব অবাক করলো, এখানে এত হনুমান রয়েছে অথচ উবুদ টাউনে এমনকি গুহার মধ্যে ঢোকার আগে পর্যন্ত একটা হনুমানেরও দেখা পাইনি। এতক্ষণে এনাদের দেখতে পেলাম। একটু আগে এখানে একটি ছেলের ব্যাকপ্যাকের উপরে একটা হনুমান বসে পড়েছিল। ছেলেটি দেখলাম চুপচাপ বসে পড়ল। হনুমানটি ব্যাকপ্যাকের চেন খুলে খানিকক্ষণ হাতড়ে তারপরে চলে গেল। মন্দিরও রয়েছে এখানে। মন্দিরের সামনের স্ট্রাকচারগুলিতে এবং মন্দিরের ভেতরের আঙিনায় দেখুন কিরকম মস জন্মেছে। বাড়ির কোনো মন্দিরের ভেতরেই তো ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না, তাই আমরা বাইরে থেকেই দেখে নিচ্ছি ভেতরটা। মন্দিরের পাশে এই জায়গাটি। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে মূল ফরেস্টে যেতে হয়। এতক্ষণ আমরা ওই উপরের পার্টে ছিলাম। ওখানে প্রচুর হনুমান ছিল, কিন্তু যখন আমরা নিচে এই উডেন ওয়াকওয়েতে এলাম সেখানে কিন্তু কোনো হনুমান দেখতে পাইনি। আর উডেন ওয়াকওয়ের পাশেই রয়েছে ছোট একটি জলধারা। ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা আমাদের। আর দেখুন সামনের ওই বড় গাছটা থেকে কিরকম ঝুড়ি নেমে গেছে নিচ পর্যন্ত। আর ওই পাথরের ব্রিজটা, সেখানে যাওয়ার আগে এখানে দেখলাম গণেশের মূর্তি। খুব ভালো লাগলো। এইবারে পাথরের ব্রিজটায় উঠছি। এখানে আমরা বেশ কিছু ছবিও তুললাম। ফটোশ্যুটের পারফেক্ট প্লেস। ব্রিজ ক্রস করে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে এখানে সে শুনতে পাচ্ছি ঝিঝি পোকার মতো কোনো এক ধরনের পোকার অবিরাম আওয়াজ। এই জায়গাটি হনুমানদের বিচরণ ক্ষেত্র। দিনে বেশ কয়েকবার খাবার দেওয়া হয় ওদের এখানে। তবুও দেখুন মানুষদের হাত থেকে খাবার ছিনিয়ে কিরম দিব্যি খাচ্ছে। আর এখানে দেখুন কেমন গ্যালারির মতো করা আছে। বালিতে হনুমানদের কোনো আঘাত করা হয় না, বরং ওদের প্রতি যত্নার্তির বহর দেখে বোঝা যায় বালিনিজরা এখনো রামায়ণের কথা মনে রেখেছে এবং ওদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এখনো দায়িত্ব পালন করে চলেছে। আর এখানে দেখুন পয়সার বিনিময়ে হনুমানের সাথে ছবি তুলছে। আর হনুমানটিও খাবারের লোভে দিব্যি যেমন পোজ দিতে বলছে সেরকমই দিচ্ছে। আর এখানে হনুমান পরিবারের বাবা মা কোয়ালিটি টাইম কাটাচ্ছে বাচ্চাগুলোকে পাশে বসিয়ে রেখে। এই মহিলার ব্রাইট কালারের স্কার্ট বোধহয় খুব পছন্দ হয়েছিল বাচ্চা হনুমানটির। বেশ কিছুক্ষণ টানাটানি করছিল স্কার্ট ধরে। দেখুন এত খাবার ওদেরকে দেওয়া হয় যে ফেলে ছড়িয়ে খায় ওরা। এখানে গাইডলাইন্স দেওয়া আছে, আমরা সেই গাইডলাইন্স অনুযায়ী এবং নিজেরাও কিছু প্রিকশনস নিয়েছিলাম, তাই খুব নির্বিঘ্নেই ঘুরলাম ঘন্টা দেড়েক। এখান থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে কোকো সুপার মার্কেটে আমরা যাব। আসার সময় দেখে এসেছি সেখানে সস্তায় প্রচুর জিনিস পাওয়া যায়। এই কদিন সানসানওয়ারংয়ে এক ধরনের বালিনিস খাবার খেতে খেতে আমাদের বিরক্ত লেগে গেছিল। এখানে এসে এত রকম খাবার পেয়ে আমরা ভীষণই উচ্ছ্বসিত। উবুদে আজ আমাদের শেষ দিন, আর আজ আমরা এই সুপার মার্কেটের সন্ধান পেলাম। সেজন্য একটু আফসোস হচ্ছে আমাদের সবার। আপনারা এলে প্রথম দিনই এখানে চলে আসবেন। এখানে মাত্র 2.5K 3Kতে ভালো ইন্দোমি পাওয়া যাচ্ছে। আগামীকাল খুব সকালে আমরা এখান থেকে গিলিটি যাব। গিলিটিতে ফুড বেশ কস্টলি, তাই আমরা ঠিক করলাম প্রচুর ইন্দোমি এবং শুকনো খাবার নিয়ে যাব এখান থেকে। উবুদে এই কদিনে আরও অনেক কনভেনিয়েন্স স্টোরে আমরা গিয়েছি, কিন্তু এত সস্তায় জিনিস পাইনি কোথাও। এখানে মাইক্রোওভেনে খাবারগুলি গরম করে দিচ্ছে আমাদের। বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। যার যত রকমের খাওয়ার ইচ্ছে সব নিয়েছে। আমি নিয়েছি রাইস এবং বোনলেস ফ্রাইড চিকেন। আমার হাজব্যান্ড নিয়েছে লাজানিয়া। দীপশিখা নিয়েছে ডাম্পলিংস। ঐশিকা নিয়েছে টিরামিসু এবং সুশি। অনেক দিনের ইচ্ছে ছিল সুশি খাওয়ার, এখানেই প্রথম টেস্ট করলো। প্রত্যেকটা আইটেমই ভীষণই টেস্টি। হেঁটে হেঁটে হোটেলে যাওয়ার পথে একটা বাড়ির গেটের সামনে মেয়েটিকে দেখছি পুজো করছে। প্রতিটি বাড়ির সামনে প্রতিদিন এরকম অফারিংস দেয় ওরা। রাস্তাঘাটে বাড়ির সামনে প্রচুর অফারিংস এরকম পড়ে থাকতে দেখেছি, কিন্তু অফারিংস কিভাবে ওরা দেয় এই প্রথমবার সচক্ষে দেখলাম। উবুদকে বলা হয় কালচারাল হাব। এখানকার লোকেরা ভীষণই ধর্মপ্রাণ।
আমাদের মতো ওদেরও 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। বালির কালচারকে ভালোভাবে বুঝতে হলে উবুদে বেশ কয়েকদিন থাকতে হবে। আমরা হোটেলে ফিরে গিয়ে স্নান সেরে খানিকক্ষণ রেস্ট করে সেকেন্ড হাফে আবার হেঁটে হেঁটে সাইট সিইং করতে বেরোলাম। প্রথমেই এলাম উবুদ প্যালেসে। এই একমাত্র প্লেস যেখানে কোনো এন্ট্রি ফি লাগলো না। এই প্যালেসে এখনও রাজার বংশধররা বসবাস করে, শুধু ফ্রন্ট সেকশন ট্যুরিস্টদের জন্য খোলা। ওই গেটটা দিয়ে আমরা ঢুকলাম ভেতরে। আঙিনার চারপাশে এরকম ঘর, গেটের পাশে দ্বাররক্ষক। এখন আমরা আরেকটা গেট দিয়ে ভেতরে ঢুকছি, দেখি ভেতরে কি রয়েছে। এখানেও এরকম আঙিনার পাশে পাশে ঘর, ঘর বললে ভুল হবে, বসার জায়গা। এখানে বোধহয় কোনো অনুষ্ঠান হয়। বৈঠকখানাগুলির কার্নিশের কারুকার্যগুলো দেখুন, কিরকম কাঠের উপরে গোল্ডেনের কারুকার্য করা। এটাই এখানকার বিশেষত্ব। এই বন্ধ দরজার ওপাশে রাজার বংশধররা থাকে। আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব উবুদ ওয়াটার প্যালেসে। রাস্তা ক্রস করে গুগল ম্যাপ দেখে আমরা এগোচ্ছি। উবুদে 5 নাইট স্টে করলেও উবুদ শহরটা এখনও ভালো করে দেখে উঠতে পারিনি। প্রতিদিন সকাল 7:30টায় 10 আওয়ার্সের জন্য গাড়ি বুক করে সন্ধে অবধি বালির বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে সাইট সিইংগুলি করেছি। তাই আজ ওয়াকিং ট্যুর করছি শহরের মধ্যে। এই জায়গাটিকে বলছে সেন্ট্রাল উবুদ। আমরা চলে এলাম উবুদ ওয়াটার প্যালেসে। এখানে এন্ট্রি ফি লাগলো 60K পার পারসন। ভেতরে ঢুকতে হয় ওদের দেওয়া ড্রেস পরে। টিকিট দেখানোর পরে সেই ড্রেসই এখন আমাদেরকে পরিয়ে দিচ্ছে। ছেলে মেয়ে প্রত্যেককে সারং পরতে হবে। ছেলেদেরকে মাথায় আবার এই জিনিসটাও পরতে হচ্ছে। শুধু সারং নয়, হাউস কোটও পরতে হচ্ছে এখানে সবাইকে। ভেতরে ঢুকে চোখ জুড়িয়ে গেল। জলাশয়ে পদ্মবাগানের মধ্যে হেঁটে হেঁটে যাওয়ার ব্যবস্থাটি আমাদের বেশ লেগেছে। আমার পেছনের দিকে জলাশয়ের এ প্রান্তে রয়েছে রেস্টুরেন্ট, আর জলাশয়ের পেছনের দিকের মাঝখানটায় রয়েছে রাজকীয় দুটো চেয়ার, যেখানে বসার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা খানিকক্ষণ এখানে ছবি টবি তুলে এই কোণার দিকে এলাম। এখানেও দুটো চেয়ার রয়েছে, তবে এখানে কোনো ভিড় নেই। আর কারুকার্যগুলো দেখুন। এবার আমরা এই কোণা থেকে অন্য কোণার দিকে যাচ্ছি। এখানে বোধহয় একটা টেম্পল রয়েছে এই দরজার পিছনে, কিন্তু সেখানে তো ঢোকা বারণ। ট্যুরিস্টদের কোনো টেম্পলেই ভেতরে ঢুকতে দেয় না ওরা। সামনের ওই সেতুটি দিয়ে গেলে জলাশয়ের অপর প্রান্তে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা। সেখানে আমরা খানিকক্ষণ বিশ্রাম করব ঠিক করলাম। উবুদে ওয়াটার প্যালেসে রাজা রানীর মতন এখানে বসে আছি। খানিকক্ষণ বিশ্রামের পর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার পথে গেটের পাশে এরা কমপ্লিমেন্টারি শরবতের ব্যবস্থা করেছে, কমলালেবু এবং তরমুজের। আমরা সবাই কমলালেবুর শরবতটাই প্রেফার করলাম। ওয়াটার প্যালেস থেকে বেরিয়ে সামনের রাস্তা ধরে সোজা এগিয়ে চলেছি চাম্পোহান রিজের দিকে। বেশ খানিকটা আসার পরে লেফট সাইডে এই রাস্তাটা নেমে গেছে। এখান দিয়েই যেতে হয় রিজওয়াকে। এই ব্রিজটা ক্রস করার পরে সামনেই রয়েছে একটি মন্দির। আমরা বুঝতে পারছিলাম না মন্দিরটির লেফট সাইডে যাব না রাইট সাইডে যাব। যাই হোক, আমরা লেফট সাইডে আসার পরে দেখি রাস্তাটা এখানে ক্লোজ হয়ে গেছে। তাই আমরা সিঁড়ি দিয়ে নেমে চলেছি নিচের দিকে। ভাবলাম ওখান দিয়েই হয়তো যেতে হবে। চাম্পোহান রিভার, এপাশ থেকে একটা রিভার এসে মিলেছে, তারপরে এগিয়ে গেছে। আমরা যে ভুল রাস্তায় এসেছি বুঝতেই পারলাম, তাই সিঁড়ি দিয়ে উঠে আবার ডান দিকের রাস্তা ধরে এগোবো ঠিক করলাম। উবুদের ল্যান্ডস্কেপ অদ্ভুত ধরনের। হিল স্টেশন নয়, অথচ শহরে প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে। মাঝখানে মাঝখানে বিশাল বিশাল খাদ। নদীগুলোকেও দেখে মনে হয় হিলি এরিয়ার নদীর মতো। চাম্পোহান রিচ পপুলার মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াকের জন্য। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার একপাশে নদী। এখন আবার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা শুরু হলো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম রিজে। এই রিজের দুপাশেই নদী, আর নদীর দুপাশে এরকম বাড়িঘর দেখা যাচ্ছে। আমরা বেশি দূর এগোলাম না, সেম রুট ধরে ব্রিজ ক্রস করে আবার রাস্তায় চলে এলাম। রাস্তার পাশে এই একটা টুরিস্ট স্পট দেখতে পাচ্ছি। এখানে রাত্রে কোনো একটা শো হবে, তারই টিকিট বিক্রি হচ্ছে। যাই হোক, এখন আমরা রাস্তা ধরে এগোচ্ছি উবুদ আর্ট মার্কেটে যাব বলে। বিকেল থেকে সন্ধে অবধি উবুদ প্যালেস আর্ট মার্কেটের এই জায়গাটিকে মেলের মতোই আমাদের মনে হচ্ছিল। এখানে বসে বসে দিব্যি সময় কাটাচ্ছিলাম। যাই হোক, পাশের ওই আর্ট মার্কেটে কি কি বিক্রি হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এইসব এখানে বিক্রি হচ্ছে। তবে এখানকার জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। প্রচুর বার্গেনিং করতে হয় এখানে। যাদের বার্গেনিং স্কিল নেই তাদের এখান থেকে জিনিসপত্র না কেনাই ভালো। যাই হোক, এখন আমরা গুগল ম্যাপ দেখে দেখে চলেছি কোকো সুপার মার্কেটের দিকে। আর সেখানে যাওয়ার সময় দেখতে পেলাম এই প্রসেশনের জায়গাটা। আমাদের দুর্গাপূজার সময় যেমন সব মূর্তিগুলোকে এক জায়গায় নিয়ে এসে তারপরে ট্রাকে করে প্রসেশনে নিয়ে যাওয়া হয়, এখানেও সেরকম মনে হলো। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম কোকো সুপার মার্কেটে।
দুপুরে নানা ধরনের খাবার এখানে খেয়েছি, তাই রাতেও চলে এসেছি এখানে ডিনার করার জন্য। তাছাড়া আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের দ্বীপান্তরের ভ্রমণ। সেখানে তো এত বড় কনভেনিয়েন্স স্টোর নেই, তাই এখান থেকে প্রচুর খাবার কিনে যাবো ঠিক করেছি। নীল তুৎকালের জলের মাঝে সে যে কি অদ্ভুত জগৎ, এর পরের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।